শেয়ার বাজারে যারা সেফলি এবং স্মার্টলি ইনভেস্ট করতে চান তাদের জন্য আজকের আলোচনাটা বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। আপনারা হয়তোবা টাইটেলে দেখে এখনই বুঝে ফেলেছেন যে আমরা ঢাকা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি এবং আজকের এই স্টকটি হতে পারে সামনে ভালো একটা রিটার্ন দেওয়ার বেশ পোটেনশিয়াল একটি স্টক। আজকের ডিসকাশনে আমরা ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টরের তুলনায় ঢাকা ইন্স্যুরেন্স কিরকম অবস্থানে আছে এবং এখান থেকে কি পরিমাণ গেইন দেওয়ার পসিবিলিটি রাখে, কোথায় এর সাপোর্ট লেভেল এবং কোথায় এর রেজিস্ট্যান্স লেভেল সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। বর্তমানে শেয়ারটি যদিও তুলনামূলক নিচে অবস্থান করছে কিন্তু সামনে উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সেটা কেন আমরা টেকনিক্যাল চার্ট দেখে যাচাই করার চেষ্টা করব। তার পাশাপাশি এটা বলে নিই 2023 সালে যে 17% ডিভিডেন্ড দেওয়া স্টকটি এবং 2024 সালে এসে 10% স্টক ডিভিডেন্ড দেওয়া হয়, হয়তোবা সেটার একটা ইম্প্যাক্ট স্টকটিতে পড়েছে, যার কারণে আমরা জুলাই মাসে অনেক স্টককে রিকভারি দিতে দেখলেও জুলাইয়ের শুরুতেই কিন্তু এর ইফেক্ট আমরা দেখতে পাই। অ্যাটলিস্ট 14 আগস্ট পর্যন্ত স্টকটি কারেকশন শেষ করে এবং 35 টাকা 50 পয়সা পর্যন্ত এই অগস্ট মাসেও পাওয়া যাচ্ছিল। বর্তমানে 38 টাকা যেই রেজিস্ট্যান্স আছে সেটা ক্রস করে 38 টাকা 80 পয়সা আই থিঙ্ক আজকে অবস্থান করছে। মোটামুটি সাপোর্ট লেভেলে আছে বলে বলা যায় এবং এখান থেকে একটা ভালো এন্ট্রি পয়েন্ট হতে পারে সামনে আর 40 to 50% মতো গেইন দেওয়ার জন্য। আমরা চার্টে বিস্তারিত কথা বলবো, বাট তার আগে আমরা একটু কোম্পানির ব্যাকগ্রাউন্ডটি দেখে নিই। ফান্ডামেন্টালি যদি আমরা একটু চেক করি, স্টকটি এই মুহূর্তে পি রেশিও 15.77 এবং 2.46 ইপিএস অবস্থান করছে। ন্যাভের দিক দিয়ে 36.94। কোয়ার্টার থ্রি এর কথা বলি, 0.58 ছিল মাত্র। আই থিঙ্ক গত বছর থেকে কিছুটা কম দিয়েছে। আমরা সেটা নিউজে দেখে নিব কি পরিমাণ ইপিএস এবছর দিয়েছে সেটার কম্পারিজন। আমরা যদি শেয়ার হোল্ডিং এর কথা বলি, ডিরেক্টরদের কাছে আছে অলমোস্ট 56% এর মতো, ইনস্টিটিউশনাল হোল্ডিং আছে 12.18% এবং পাবলিকের কাছে আছে 32% এর মতো, যেটা কিনা খুব কমও না খুব বেশিও না। আমরা যদি একটু লাস্ট ইপিএসটাও দেখে নিই আফটার ডিভিডেন্ডের ঘোষণা, কোয়ার্টার টু এর যে প্রতিবেদন সেখানে বলা হয়েছে 0.73 এপ্রিল থেকে জুন 2025-এ করা হয়েছে, যেখানে এই কোয়ার্টারে গত বছর 0.75 ছিল, স্টিল 2 পয়সা কম, এবং ইপিএস ওয়াজ 1.23 জানুয়ারি থেকে জুনের 2 কোয়ার্টার মিলে, যেখানে 1.5 ছিল এর আগের বছরে। সো ওভারঅল আমরা যদি এভাবে বিবেচনা করি ইপিএস এর দিক দিয়ে কিন্তু কোম্পানিটা একটু পিছিয়ে গিয়েছে, যদিও খুব বেশি আমরা এটা বলবো না, বাট যেরকম 17% থেকে 10%-এ নেমে এসেছিল ডিভিডেন্ড, এরকম 10% থেকে আরো নিচে যাবে বলে আমরা আশা করছি না। হয়তোবা নেক্সট ইয়ারের ডিভিডেন্ডের যদি কথা বলি, যদিও সেটা বেশ দূরের কথা, কিন্তু নির্বাচনকে ঘিরে এবং পলিটিক্যালি ব্যাকড একটা স্টক কি পরিমাণ পটেনশিয়াল রাখে সামনে ভালো গেইন দেওয়ার জন্য, সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। চলুন শুরু করা যাক, বাট তার আগে আমরা দেখে নিব আজকের মতো আমাদের ডিসক্লেইমার। The contents of this video are not investment advice. I'm not influencing anyone to buy or sell any stock. The stocks I discuss are purely for discussion and learning purposes. Please do your own research and invest at your own risk. পুঁজিবাজার একটি ঝুঁকি জায়গা। আপনি যখনই ইনভেস্ট করবেন নিজের ঝুঁকিতে ইনভেস্ট করবেন। আমাদের এখানে কাজ টেকনিক্যাল অ্যানালাইসিস দেওয়া, শিক্ষামূলক হিসাবে ধরুন বা ডিসকাশনের জন্য ধরুন, কাউকে আমি প্রভাবিত করছি না কোনো স্টক বাই বা সেল করার জন্য। আমরা একটু যদি ঢাকা ইন্স্যুরেন্সের চার্টে চলে যাই, এখানে আমি চার্টটি ওপেন করে রেখেছি। বর্তমানে স্টকটি যেই পরিস্থানে যে অবস্থানে আছে 38.5, এটা কিন্তু রিসেন্টলি এর জন্য একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছিল। কেন রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছিল, আমরা যদি এটলিস্ট মে মাসে ডেটা দেখি, মে মাসে কিন্তু অনেক স্টকই ফল করেছে, অন্যান্য শেয়ারের সাথে এই স্টকটিও ফল করে, এবং যখন রিকভারি দেওয়া স্টার্ট করে, রিকভারি দিয়ে যখন জুলাই মাসে ডিভিডেন্ডের ঘোষণা আসে এবং ডিভিডেন্ডের অ্যানাউন্সমেন্ট আসে, সেই হিসাবে কিন্তু স্টকটি বেশ লো প্রাইস সেকশনে চলে যায়, 35 টাকা পর্যন্ত নেমে যায়। যদিও এটা খুব বেশি নেমেছে সেরকম বলা যায় না। এর আগে এখানে আমরা একটা সাপোর্ট জোন, আগে এখানে হিস্টোরিক্যালি একটা সাপোর্ট জোন ছিল। সাপোর্ট জোনটা আমরা গ্রিন করে নিব কালার, যেহেতু এটা এখানে ব্যাক দিচ্ছে।
এখান থেকে রিকভারি দেওয়ার সময় কিন্তু খুব ইজিলি উঠে যায়, কিন্তু সেখানে বাধাগ্রস্ত হয় 38 লেভেলের যেই রেজিস্ট্যান্স ছিল। আমরা আগেও খেয়াল করেছি এখানে যে একটা সাইডওয়েজ মুভমেন্ট ছিল 36 থেকে 38 পর্যন্ত, সেই রেজিস্ট্যান্স মুভমেন্টে কিন্তু আবারও বাধাগ্রস্ত হয়ে আই থিঙ্ক অগাস্টের শেষ পর্যন্ত, অগাস্টের 18 তারিখ পর্যন্ত কারেকশনে যায়, এবং কারেকশন থেকে একটি বড় টার্ন নিয়ে যখন ইন্স্যুরেন্স সেক্টরে র্যালি হয়, সেই র্যালির সাথে তাল মিলিয়ে কিন্তু 38 এর উপর উঠে আসে, এবং রিসেন্টলি আই থিঙ্ক এটা ছিল 7 সেপ্টেম্বর একটা বড় র্যালি দেয়, যেখানে 43.3 তে আমরা যেই রেজিস্ট্যান্স জোন এঁকে রেখেছি সেখানে কিন্তু বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হয়ে আবারও কারেকশন দিয়ে আজকে সিন্স লাস্ট কয়েকদিন ধরে আমরা ভালো ইন্স্যুরেন্সের মধ্যে একটা কারেকশন দেখতে পাচ্ছি, সেই ইন্স্যুরেন্সের কারেকশনের পর আজকে কিন্তু 38.5 এর উপর সাপোর্ট নিয়ে 38.8 প্রাইস অ্যাকশন দিয়ে শেষ করেছে। যেহেতু এটা একটা এ ক্যাটাগরির স্টক, এবং প্রিভিয়াসলি আমরা এর অনেক বেশি প্রাইস অ্যাকশন দেখেছি। আমরা প্রাইস অ্যাকশন যদি আগের গুলা একদম টানতে যাই, হিস্টোরিক্যালি যদি বলি 2021 সালে আমরা ঢাকা ইন্স্যুরেন্সকে এই পর্যন্ত 110 টাকা পর্যন্ত আসতে দেখেছি। এর মধ্যে যদি একটা উপরের দিকে ভালো স্ট্রং রেজিস্ট্যান্স জোনের কথা বলি, 70 টাকার দিকে একটা ভালো স্ট্রং রেজিস্ট্যান্স আছে, সেখানে আগেও সাপোর্ট নিয়েছিল, কিন্তু সাপোর্ট ধরে রাখতে না পেরে ভেঙে কিন্তু যেই এটার ফ্লোর প্রাইস ছিল প্রবাবলি 49 টাকার দিকে চলে আসে, সেখান থেকে ড্রপ করে আবারও 2023 সালের মার্চের দিকে কিন্তু উপরে প্রাইস অ্যাকশন করে, এরপর থেকে স্টকটি বেশ ডাউন ট্রেন্ডে থাকে, এবং এর ডাউন ট্রেন্ডের ইতি কিন্তু ঘটে এই বছরের 17 জুন এসে। সেখান থেকে স্টকটি যে পরিমাণ ভ্যালু হারিয়েছে, যে পরিমাণ ভালো একটি স্টক, ওই হিসাবে কিন্তু অনেক লো প্রাইস পয়েন্টে আছে। 35.2 এবং 38.5 এর এসব সাপোর্ট যদি আমরা কনসিডার করি, এখনো যেই অবস্থানে আছে সেটা খুব ভালো একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে। এবং এর ক্লোজেস্ট রেজিস্ট্যান্স কি হতে পারে সেটা নিয়েও আমরা ডিসকাস করছি। ক্লোজেস্ট রেজিস্ট্যান্স হচ্ছে 43.3, এর মধ্যে যদি র্যালি করে অ্যাটলিস্ট 49 পর্যন্ত খুব ইজিলি চলে যাওয়ার কথা, যেহেতু এটা রিসেন্ট এখানে আমরা একটা ফ্লোর প্রাইস দেখছি, ফ্লোর প্রাইসটা ছিল তখন 50 লেভেলে। সো হোপফুলি 50-র আগ পর্যন্ত যেতে খুব একটা প্রবলেম হবে না। আমরা যদি 38 থেকে 50-র কথাও বলি, এখানে কিন্তু অলমোস্ট মোর দেন 20% গেইন আছে। বাট এই স্টকটার জন্য একটা আলটিমেট গোল হতে পারে 69.7 পর্যন্ত যাওয়া, যেটা অলমোস্ট এখন যে অবস্থা আছে এই হিসাবে 100%-এর মতো গেইন। বাট ধরে রাখতে পারলে এই স্টকটার আসলেই পোটেনশিয়াল আছে অ্যাটলিস্ট 60 থেকে 70 এই জোনটাতে ব্যাক এন্ড ফোর্থ করার মতো। যাই হোক, সাম্প্রতিক যে রেজিস্ট্যান্স আছে 43.3, আমি মনে করি যদি একটা ভালো র্যালি আমরা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে দেখতে পাই, এবং ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যদি ভালো একটা মুভমেন্ট করে, তাহলে হোপফুলি 50 পর্যন্ত চলে যাবে অনায়াসেই। জাস্ট কিছু দিনের একটু ধৈর্যের ব্যাপার, যদি ধরে রাখা যায় 3-4 মাসের মধ্যে হোপফুলি 50 পর্যন্ত চলে গিয়ে একটা ভালো প্রফিট আপনাদেরকে দিতে পারে। যাই হোক, যখনই আপনি স্টকটা নিয়ে ঘাটাঘাটি করছেন, যখন এই স্টকে ইনভেস্ট করার কথা চিন্তা করছেন, অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ড একটু জেনে নেবেন, কারা এর আম, এই কোম্পানির পরিচালনায় আছেন, এবং আশা করি অনেকেই হয়তোবা জানেন ভালো মতো পলিটিক্যালি ব্যাকড একটা কোম্পানি। এবং ইন্স্যুরেন্সের মধ্যে যদি আমরা ভালো পলিটিক্যাল ব্যাকআপের কথা বলি, ঢাকা ইন্স্যুরেন্স অন্যতম। ঢাকা ইন্স্যুরেন্সের প্রাইস হয়তোবা আমরা নির্বাচনের আগে দিয়ে বেশ বাড়তে পারি, এবং যেই এক্সপেক্টেড রেজাল্ট আমরা চিন্তা করছি ইন্স্যুরেন্সের জন্য, সেরকম রেজাল্ট যদি আমরা সামনে দেখতে পাই ঢাকা ইন্স্যুরেন্সের মধ্যেও, সেখানে কিন্তু ঢাকা ইন্স্যুরেন্সের মধ্যেও একটা ভালো র্যালি আমরা দেখতে হয়তোবা পারি। ইন্স্যুরেন্স, আমি মনে করি নির্বাচন যদি একটা সুষ্ঠুভাবে কমপ্লিট হয়, এবং আমরা যেই চিন্তা ভাবনা করছি নির্বাচন নিয়ে সেটা যদি সলিড হয়ে থাকে, বাজার যদি কন্ট্রোলে এসে থাকে, তাহলে শুধুমাত্র নির্বাচনের হাত ধরেই আসতে পারে। কারণ নির্বাচন হয়তোবা একটা কন্ট্রোলড গভর্নমেন্টের সিগন্যাল দিবে, এবং সেই হিসাবে পুঁজিবাজারের মধ্যে আমরা সামনে একটা বড় র্যালি দেখতে পারি। সেটা কমপ্লিটলি অনেক পরের একটা ডিসকাশন। অ্যাটলিস্ট 3-4 মাস তো আছে আমাদের নির্বাচনের আগে। তার আগ পর্যন্ত আমরা যেসব স্টক গুলো আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, স্মার্ট প্লেয়াররা যেসব জায়গায় খেলা করছেন, সেই সব জায়গায় যদি আমরা নজর দিতে পারি, অবশ্যই আমরা ভালো প্রফিট নেক্সট 3-4 মাসে গেইন করার সুযোগ রাখি।
তো এখানে আমরা যদি স্মার্ট প্লেয়ারের কথা যেহেতু আমরা বলছিলাম, এখানে একটা পয়েন্ট আমি দেখাতে চাই যে এখানে কিন্তু 7 সেপ্টেম্বর যেটা ছিল এখানে একটা বড় টান আমরা দেখতে পেয়েছি, এদিকে ভলিউম হয়েছিল অনেক বেশি, সো অনেকেই 43 পর্যন্ত কিন্তু স্টকটি সেল করেছেন। এবং ওই হিসাবে যদি আমরা সেল ভলিউমের কথা বলি, এখানে দেখুন 3টি রেড ক্যান্ডেলে কিন্তু মানে ড্রামাটিক্যালি ভলিউম ফল করেছে, এবং এখানে যে গেইন হয়েছিল সেই গেইনের দিনও কিন্তু স্টকটি প্রায় 42 টাকা পর্যন্ত গিয়ে এসেছে, এবং সেই দিনও ভালো ভলিউম হয়েছে। যেদিন প্রাইস ফল করেছে ওই দিন কিন্তু ভালো ভলিউমেও ফল করেছে। সো এখনো অনেক মানুষের হাতে অনেক ভালো প্রাইস অ্যাকশনে স্টকটি কিনা আছে, এবং মানুষ যারা স্মার্ট প্লেয়ার তারা অ্যাটলিস্ট ভালোভাবে স্টকটি কালেক্ট করেছে, সামনে বড় র্যালিতে যেন সেই গেইনটা তারা নিয়ে নিতে পারে। এবং এর আগেই হয়তোবা অনেকেই সেল করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আশা করি স্টকটি ভালো গেইন দিতে পারে এরকম একটি পটেনশিয়াল আছে, এবং হোপফুলি আপনারা বুঝে শুনে ইনভেস্ট করবেন। ভালো প্রফিটের আশা রেখে, ভালো স্টকটির মধ্যে ভালো মোমেন্টামের আশা রেখে আজকের মতো এই স্টকটি নিয়ে আমাদের যে আলোচনা ছিল সেটা শেষ করছি। সামনে হয়তোবা আমরা আরো ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে ভিডিও আনতে পারি। আপনারা কি ধরনের স্টক নিয়ে ইন্ডিভিজুয়াল এরকম ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে ফেলবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে। আমরা সামনে ইন্ডেক্স আলোচনা নিয়ে আরো ভিডিও বানাতে যাচ্ছি এভরিডে 10 PM এ। হোপফুলি আমরা কন্টিনিউ করব এই রুটিনটা কালকের ভিডিও আসার আগ পর্যন্ত। হোপফুলি সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানেই। গুড নাইট।